শিয়াল শিয়াল দাঁড়া দাঁড়া বলছি, তুই আমার আগে একদম জল খাবি না। আমি অনেক শক্তিশালী আর সম্মানিত ব্যক্তি, তাই আমি উপস্থিত থাকতে তুই আমার আগে জল খেতে পারবি না। এই পুকুরের কোথাও তো আমি লেখা দেখতে পাচ্ছি না যে কোনো শক্তিশালী পশুর আগে আমি জল খেতে পারবো না। তোকে সম্মান দেখিয়ে আমাকে জলের পিপাসা নিয়ে কি বসে থাকতে হবে? তুই কিন্তু তোর সীমা পেরিয়ে যাচ্ছিস, বুঝেছিস? আমি হলাম এই জঙ্গলের রাজা, সবাই আমাকে সম্মান দেয়, আমার সামনে মাথা নত করে চলে। সবাই আপনাকে ভয় পায়, এজন্য সবাই দেখানো সম্মান করে। আপনাকে কেউ মন থেকে ভালোবাসে না। আর কারো কাছ থেকে সম্মান আর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই অপরকে সম্মান আর ভালোবাসা দিতে হবে, তবেই নিজের ভালোবাসা পাওয়া সম্ভব। অন্যথায় অপমান ছাড়া আর কিছুই জুটবে না কপালে। আমি কাকে সম্মান করব না করব সেটা আমার ব্যাপার, আমি তো উপদেশ দেওয়ার জন্য তোকে চাকর রাখিনি। বাঘ আর শিয়াল নিজেদের মাঝে ঝগড়া করতে থাকে। এদিকে ঈগল তাদের মাথার উপর উঠতে থাকে আর বলতে থাকে, আরে বাবা, এরা এখন ঝগড়া করে মারামারি করবে, আর কেউ না কেউ তো অবশ্যই মারা যাবে। আমার আবার মাংস খেতে কোনো বাছনা নেই। তোমরা তোমাদের ঝগড়া চালিয়ে যাও আর জোরে জোরে ঝগড়া চালাতে থাকো। শুধু ঝগড়া নয়, এবার মারামারি শুরু করে দাও। আমি তো ঝগড়া করে পুরো বোকামির পরিচয় দিচ্ছি। আমার এই বোকামির জন্য তো তৃতীয় ব্যক্তির উপকার হতে চলেছে। না না, এটা একদম হতে দেওয়া যাবে না। শিয়াল, আমি জানি তুই অনেক বুদ্ধিমান আর চালাক প্রাণী, তাই চল দুজনে একসাথে জল খেয়ে নিচ্ছি। এটাই হলো রাজার আসল গুণ। এরপর শিয়াল আর বাঘ একসাথে জল খেয়ে নেয় আর তারপর সেখান থেকে চলে যায়। এসব দেখে ঈগল তার মুখটা কালো করে জঙ্গলের দিকে ফিরে যেতে থাকে আর পাশেই টোনার সাথে দেখা হয়ে যায়। আরে ঈগল দাদা যে, কি হয়েছে? অমন মুখ কালো করে কোথায় উড়ে যাচ্ছো? আরে ভাই, একদম বলিস না, শিয়াল আর বাঘ ঝগড়া করছিল। ভেবেছিলাম মারামারি করে মারা যাবে আর আমি তাদের মাংস খাবো, কিন্তু কোথায় তা আর হলো। দুজনেই আবার মিল হয়ে গেল আর আমি না খেয়ে চলে এলাম। আরে, এ তো বড় ধোকা। শোনো, আমি তো অনেক বড় লোক আর শক্তিশালী একটা পাখি। অত্র জঙ্গলে আমার মতো আর কে আছে যে আমার মতো ব্যাং ভর্তি টাকা আছে, আবার আমার মতো একটা মন আছে? তোমার যে বড় মন আছে তা আমি কি করে বুঝবো বলো? তুমি তো আর কোনোদিন আমাকে একটু মাংস খাওয়ার টাকাও দিলে না। আরে দাদা, সেটা তুমি আগে বলবে না? এই নাও 2000 টাকা, আর যাও, কত মাংস খাবে বাজার থেকে কিনে নিয়ে গিয়ে খেয়ে এসো। আর শোনো, কম হলে বলো কিন্তু আমায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এবার প্রমাণ করে দিলে যে তুমি সত্যিই মহান, কিন্তু কিন্তু কি ঈগল দাদা? কই কিছু না তো টোনা দাদা, তুমি থাকো, আমি মাংস কিনতে চলে গেলাম। ঈগল দাদা কিছু একটা লুকোলো বলে মনে হলো। যাকগে ওসব, আমি বরং আমার কাজে ফিরে যাই। টোনা হেলে দুলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করেই একটা বৃদ্ধ এসে টোনার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এমনকি টোনাও মাটিতে পড়ে যায়। উপস, আমার শরীরে পুরো ধুলো দিয়ে শেষ হয়ে গেল। শয়তান বৃদ্ধা, তুই আর কোনো জায়গা পেলি না? আমার সাথে এসে ধাক্কা খেতে হলো তোকে? বাবা, আমি ঠিকঠাক ভাবে চোখে দেখতে পাই না, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, তাই তো তোমার সাথে আমি ধাক্কা খেয়েছি। বাবা, আমি অনেক আঘাত পেয়েছি বাবা, আমাকে একটু তুলে দাও বাবা। চুপ কর শয়তান বৃদ্ধ, একেই তো আমার গায়ে মাটি ভরিয়েছিস, আবার আমাকে ছড়ি না বলে উল্টো আমার কাছে সাহায্য চাচ্ছিস। তুই জানিস আমি কে? আমার কত অর্থ সম্পদ। বাবা, অর্থ সম্পত্তি জীবনের সব কিছু নয়, সব থেকে বড় জিনিস হলো মানবতা, আর সেটা যার মাঝে আছে সেই তো প্রকৃত পাখি। রাখো তোমার সব ফালতু কথা, আর সরে যাও তো, সরে যাও আমার সামন থেকে। বাবা, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমি যে উঠতে পারছি না, দয়া করো বাবা। দয়া, তাই না? নে, এবার ভালো করে দয়া করলাম তোকে। হে সৃষ্টিকর্তা, এই অদম আমার মতো এক অসহায়কে
আঘাত করলো। তুমি একে উচিত শিক্ষা দিও সৃষ্টিকর্তা। যত সব আলতু ফালতু, এদের সাথে যে কেন দেখা হয় আমার, আমি ভেবেই পাই না। এইসব বলতে বলতে টোনা রাগ করে তার বাড়ি থেকে ফিরে যায়। আর বৃদ্ধ পাখি সেখানেই বসে কাঁদতে থাকে। এদিকে টোনার বউ টুনি, তোমাকে আমি সে কখনই বলেছি যে আজ আমি বাপের বাড়ি যাব। তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর সেখানেই কিনা তুমি আজ সব থেকে বেশি দেরি করে ফিরলে। এই শোনো, এখন আমার মাথা গরম আছে, একদম এখন আমার সাথে কোনো কথা বলবে না। হ্যাঁ, এখন তো আমার কথা বিরক্ত লাগবে। আমারও যে এখন বয়স হয়েছে, আগের মতো তো আর মিষ্টি লাগে না এখন। বাইরের কচি কচি মেয়েগুলোই তো এখন তোমার ভালো লাগে, বুঝি না তাদের কথাগুলো যে মিষ্টি মিষ্টি লাগে। দেখো বউ, আমাকে আর রাগাবে না, রাগালে কিন্তু। কি করবে? হ্যাঁ, কি করবে রাগালে? আমাকে মারবে? মারো, মারো না, আমিও মার খেতে রাজি আছি। এসো এসো, মারো। তোর ফালতু গায়ে হাত তুলবো না, আমি আরেকটা বিয়ে করে আনবো, বুঝেছিস? যা এখন তুই তোর বাপের বাড়ি যা। তোমার মতো পাখিকে কে বিয়ে করবে সেটাই আমি দেখবো। টুনি এই বলে রাগ করে একাই বাপের বাড়ি চলে যায়। আর টোনা নিজের রাগ সামলাতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে মুন্নি নামের এক মেয়ের বাড়িতে যায়। মাসিমা, আমি নগদ 10 লক্ষ টাকা মোহরানা দিয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে রাজি কিনা সেটা বলুন। কি? নগদ 10 লক্ষ টাকা? কিন্তু তোমার বড় বউ বাবা। ওকে আমি দেখে নিব, একবার শুধু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন। যাও বাবা, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়ে বিয়ে করবে করো গিয়ে, শুধু 10 লক্ষ টাকা আমায় দিয়ে যাও। মিনু লোভে পড়ে নিজের মেয়েকে টোনার হাতে তুলে দেয়। আর টোনা 10 লক্ষ টাকা দিয়ে মুন্নিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে আসে। এদিকে মুন্নিও বড়লোক বর পেয়ে মহা খুশি হয়। আমি যে কোনোদিনও এত বড় বাড়ির বউ হতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। টোনা মুন্নির খুশিতে কোনো পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায়। আর এরপর দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। আর টুনিও ফিরে আসে। এই মুন্নি, এই তুই আমার স্বামীর ঘরে কি করছিস রে? যেই দেখেছিস বাড়ি ফাঁকা, অমনি আমার স্বামীকে পটানোর জন্য বাড়ি চলে এসেছিস, তাই না? মুখ সামলিয়ে কথা বলো। আমি তোমার স্বামীকে পটাতে আসিনি, বরং তোমার স্বামী আমার প্রতি মুগ্ধ হয়ে নগদ 10 লক্ষ টাকা দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, বুঝেছো? শয়তান, অহংকারী, বদমেজাজি, প্রতারক টোনা। আমি তোর কাছে টাকা চাইলে আমাকে টাকা দিস না, আর আজ কিনা 10 লক্ষ টাকা খরচ করে বউ এনেছিস। আজ আমি তোর ঘুম বের করছি, দাঁড়া। এই বলে টুনি রান্নাঘরে যায়। আর এক বালতি জলের মধ্যে মরিচ গুঁড়ো মিশিয়ে তা এনে ঘুমন্ত টোনার উপর ঢেলে দেয়। ওরে বাবা রে, ওরে মা রে, আমার শরীর তো পুরো জ্বলে যাচ্ছে। কে কে আমার শরীরে মরিচের জল ঢেলে দিয়েছে বলো আমায়। দিদি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি। এটা তো তোমার জন্য কম হয়ে গেছে। তোমার হাত পা কেটে তোমাকে ঘরে বসিয়ে রাখা দরকার ছিল। তুই আমার হাত পা কাটবি তাই না? আজ আমি তোর হাত পা কাটবো। ও মা গো, ও বাবা গো, আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওগো, তোমরা দিদিকে মেরো না গো, তো মারলে যে দিদি মারা যাবে। আমার থেকে তোর কাছে তোর সতীন বড় হয়ে গেল। দাঁড়া, আজ আমি তোদের দুটোকেই একসাথেই স্বর্গে পাঠাবো। এই বলে টোনা মুন্নি আর টুনিকে একসাথে মারতে থাকে। আর দুই সতীন চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে দুই সতীনের চিৎকার শুনে আশেপাশের সব পাখিরা টোনার বাড়িতে চলে আসে। হ্যাঁ গো টোনা দাদা, তুমি এত প্রভাবশালী পাখি, এত নামডাক তোমার, সেখানে তোমার বাড়িতে এমন গোলযোগ কেন শুনি? আর তোমার তো একটা বউ, সেখানে দুটো বউ কিভাবে হলো শুনি? আর বলো না গো সুখী দিদি, আর বলো না। আমার স্বামী তার টাকার গরম দেখিয়ে আমাকে রেখে আরো একটা বিয়ে করে এনেছে গো, আরো একটা বিয়ে করে এনেছে।
আমি যখন এর প্রতিবাদ করেছিলাম তখনই ও আমাকে মারতে শুরু করেছে। আমি আমার এই কষ্টগুলো কোথায় রাখবো গো, কোথায় রাখবো? ছি ছি টোনা দাদা, তুমি এত নীচ! ব্যাস, অনেক হয়েছে। এটা আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার জীবন। আমি আমার জীবনে কি করব না করব সেটা আমার ব্যাপার। এখানে তোমাদের নাক না গলালেও চলবে। এবার তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো দেখি। নাক যখন আছি তখন আমরা নাক গলাতেই আসবো। আর এটা আমাদের ভদ্র সমাজ। এই সমাজে এমন কোনো নোংরা পাখি থাকুক তা আমরা কখনোই চাই না। যে যত বড় প্রভাবশালী পাখি হোক না কেন, তাকে জঙ্গল থেকে বেরিয়ে যেতেই হবে। তাই তুমি তোমার দুই বউকে নিয়ে আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যাও। এসব বলে সব পাখিরা সেখান থেকে চলে যায় আর টোনা পড়ে যায় মহা চিন্তায়। এদিকে দুই বউ আর টোনার কোনো কথাই শোনে না, সোজা নিজেদের ঘরে চলে যায়। সামান্য পুচকো ইঁদুর, তোর এত বড় সাহস! তুই আমার চেয়ারে উঠেছিস? তুই জানিস আমি কত বড় লোক? সবাই আমার ভয়ে পুরো থর থর করে কাঁপতে থাকে। আর সেখানে তুই এত বড় স্পর্ধা দেখিয়েছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসলে আমি খুব ক্ষুধার্ত ছিলাম। খেতে খেতে কখন যে তোমার চেয়ারে উঠে পড়েছি আমি একদম তা বুঝতে পারিনি। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। আমার অসহায় ছানাগুলো যে আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দাও না দয়া করে আমাকে। তোকে ছেড়ে দিলে আমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না, বুঝেছিস? সবাই তখন আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করে বসবে। আমি তো একদম সেটা মেনে নিতে পারবো না। তাই তোকে এখন মেরে আমি জানালা দিয়ে বাইরে ফেলে দিব। হা হা হা। না না, করো না এমন, এমন করো না। আমার ছানা দুটোর জন্য হলেও আমাকে ছেড়ে দাও। টোনা ইঁদুরের কোনো কথাই আর শোনে না, ইঁদুরকে মারতে পারতে প্রায় মেরে ফেলে। তুই আমাকে দয়া করলি না তো? তুই জীবিত থাকা অবস্থাতেই তোর পাপের হিসাব পেয়ে যাবি। বুঝেছিস? বুঝেছিস তুই? আহ! এই বলে ইঁদুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর টোনা ইঁদুরের লাশ নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। তখনই সেখানে ইঁদুরের ছানাগুলো এসে অনবরত কান্না করতে থাকে, ঠিক যেন এক করুণ দৃশ্য। আহ আহ! এ আমার কি হলো? আমার শরীরে এত যন্ত্রণা কেন করছে? হঠাৎ আমার শরীরে ঘা হলো কেমন করে? আহ! পোকা বের হচ্ছে, আমার শরীর থেকে পোকা বের হচ্ছে। টুনি মুন্নি, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ওগো, তোমার এটা কি হয়ে গেল গো? মুন্নি, তাড়াতাড়ি ডাক্তারকে ডাক মুন্নি। মুন্নি তাড়াহুড়ো করে ডাক্তারকে ডাকে, ডাক্তারও চলে আসে। ওয়াক্তু, রোগীর শরীর থেকে তো অনেক গন্ধ আসছে। আর এমন রোগ তো সহজে হয় না। আর এর কোনো চিকিৎসা আমার কাছে নেই। তাহলে কি আমরা আমাদের স্বামীকে কোনোদিন সুস্থ করে তুলতে পারবো না ডাক্তার সাহেব? না, রোগীর শেষ পরিণতি মৃত্যু। তাই ওনার সেবা যত্ন করতে থাকুন। দেখুন কয়েকদিন আর বাঁচে। দেখেছো টোনা, আজ তোমার অহংকার আর নিষ্ঠুরতার ফলাফল কি হলো? এই জন্যই লোকে বলে অহংকার পতনের মূল। তুমি আমাদের কত অত্যাচার করেছো, আর আজ আমরা দুজনই সেই সব ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার সেবায় নিয়োজিত হয়েছি। কারণ ক্ষমা করা এক মহৎ গুণ। দুই বউয়ের কথা শুনে টোনা অঝরে চোখের জল ফেলতে থাকে। টুনি, তুমি অনেক বুদ্ধিমতী ছিলে। বুদ্ধিমতী টুনি, এমনকি গুণবতী টুনিও তুমি ছিলে। কিন্তু আমি আমার রাগ আর জেদকে বহাল রাখার জন্য মুন্নিকে বিয়ে করেছিলাম। আর মুন্নি, তুমি অনেক ভালো ছিলে, খারাপ ছিলাম আমি। আজ আমি সব বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলেছি। এরপর টোনা আর একটা কথাও বলতে পারে না। টোনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুই বউ তাদের স্বামীকে আলিঙ্গন করে কাঁদতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।